জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বোচ্চ ত্যাগের কথা বলছেন সমর্থকরা, থাকছে প্রতিবেদনে। মুজিবের স্মৃতি মাখা রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে হাসিনার সাফল্য দাবি আওয়ামী লীগের, চুপ বিএনপি, থাকছে প্রতিবেদনে। গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি, থাকছে প্রতিবেদনে। বিএনপি এমপি রাজাকারের বাচ্চা বলতেই অচল বাংলাদেশ সংসদ, যে কথা বলায় গণক্ষোভে গদি হারান হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার ফেলতে ইউএসএইডের $29 মিলিয়ন প্রকল্প, অর্থ পেয়েছে যারা, থাকছে প্রতিবেদনে। কার্ডের পর কার্ড, জনগণকে ধোঁকা দেওয়ার তারেকের নতুন কৌশল, থাকছে প্রতিবেদনে। রাতে আওয়ামী লীগের মশাল মিছিল ও বিএনপি নেতাদের বাড়িতে হামলার অভিযোগ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বোচ্চ ত্যাগের কথা বলছেন সমর্থকরা। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শেখ হাসিনাকে ঘিরে। বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের একাংশ সমর্থক বলছেন তারা নেত্রীকে দেশে ফেরাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। রাজধানীসহ বিভিন্ন জেলায় ছোট ছোট সমাবেশ, অনানুষ্ঠানিক জমায়েত এবং অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের বক্তব্য ছড়িয়ে পড়তে দেখা গেছে। সমর্থকদের কেউ কেউ বলছেন দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে এবং সেই জায়গা থেকেই তারা কঠোর অবস্থান নিচ্ছেন। ত্যাগ স্বীকারে প্রস্তুত এমন মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্যকে সরাসরি বাস্তব পদক্ষেপ হিসেবে না দেখে রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে বোঝা উচিত। তাদের মতে যখন কোনো দল চাপের মধ্যে থাকে বা নিজেদের অবস্থানকে চ্যালেঞ্জের মুখে দেখে, তখন সমর্থকদের মধ্যে এমন উচ্চ মাত্রার আবেগ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে তারা সতর্ক করেছেন এই আবেগ যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরা স্বাভাবিক হলেও তা শান্তিপূর্ণ এবং আইনসম্মত হওয়া জরুরি। উত্তেজনাপূর্ণ ভাষা অনেক সময় পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও তারা উল্লেখ করেন। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। কেউ এটিকে নেত্রীর প্রতি গভীর আনুগত্যের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। সুশীল সমাজের প্রতিনিধিরা আহ্বান জানিয়েছেন রাজনৈতিক সমর্থন যেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তারা বলেন গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেটি যেন সহনশীলতা ও সংযমের মধ্যে থাকে। সব মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে সংযম ও সচেতনতা বজায় রাখার উপরই জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মুজিবের স্মৃতিমাখা রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে হাসিনার সাফল্য দাবি আওয়ামী লীগের, চুপ বিএনপি। বাংলাদেশের নির্মীয়মান রূপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মঙ্গলবার আরও একটি মাইলস্টোন স্পর্শ করল। সে দেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মীয়মান ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম বোঝাইয়ের কাজ শুরু হয়েছে। ১ মাসব্যাপী এই কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রযুক্তিবিদেরা তাই বলছেন বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। চলতি বছরের আগস্ট মাসেই ওই কেন্দ্র থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। এদিকে ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাফল্য দাবি করে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে বিদেশে সমাজ মাধ্যমে মেগা প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। তাদের বক্তব্য ওই প্রকল্পের সাফল্যের পুরো কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার। দলের তরফে এক ভিডিও বার্তায় হাসিনার কৃতিত্ব বর্ণনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়া বিভিন্ন সময়ে ওই প্রকল্পে শেখ হাসিনার অবদানের নজির হিসেবে বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে প্রচার
প্রচার করেছে আওয়ামী লীগ। এই প্রকল্পে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হবে? বাংলাদেশের প্রকল্পটিতে পরমাণু শক্তি থেকে জলবিদ্যুৎ তৈরি করা হবে। প্রযুক্তিবিদেরা জানাচ্ছেন, জ্বালানি কক্ষে ইউরেনিয়াম প্রবেশ করার পর সেখান থেকে যে প্রবল তাপ উৎপাদিত হবে তা দিয়ে জল ফুটিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ভারত সীমান্তের অদূরে পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে রূপপুরে নির্মীয়মান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের জমানায়। পূর্ব পাকিস্তানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দীর্ঘ সমীক্ষার পর পাবনাকে বেছে নেওয়া হয়েছিল। ১৯৬১ সালে ওই প্রকল্পের প্রাথমিক কাজ, বিশেষ করে স্টাফ কোয়ার্টার এবং অন্যান্য নির্মাণ কাজ শেষ হওয়ার এক পর্যায়ে পাকিস্তান সরকার প্রকল্পটি বন্ধ করে দেয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পরের বছর তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান পাবনা সফরে গিয়ে রূপপুর পরমাণু প্রকল্প যত দ্রুত সম্ভব নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ওই প্রকল্প দীর্ঘদিন আর চালু করা সম্ভব হয়নি। যদিও বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের সময় ছোটখাটো উদ্যোগ দেখা গিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের সমাজ মাধ্যমে শেখ মুজিবের রূপপুর পরমাণু কেন্দ্র স্থাপন সংক্রান্ত ঘোষণা নিয়ে প্রচারিত সংবাদপত্রের খবরের কাটিং অনেকেই শেয়ার করেছেন। শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয়বারের জন্য সরকার গঠনের সুযোগ পাওয়ার পর রূপপুর পরমাণু কেন্দ্র নিয়ে আবার সরকারি পর্যায়ে তৎপরতা শুরু হয়। ২০১৩ সালে তিনি এই প্রকল্প নিয়ে চুক্তি করতে মস্কো যান। স্বভাবতই সকাল থেকে আওয়ামী লীগ ওই প্রকল্প বাস্তবায়নে শেখ হাসিনার অবদান তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ে। দলের সামাজিক মাধ্যমে একাধিক ছবি ও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অন্যদিকে শাসন ক্ষমতায় থাকলেও বিএনপি এই বিষয়ে সম্পূর্ণ নীরব। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলেও বর্তমান শাসক দল তা নিয়ে রাঁ কাটছে না। মঙ্গলবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে যুক্ত রুশ পরমাণু কমিশনের এক কর্তা। প্রধানমন্ত্রী তাকে দ্রুত প্রকল্পের বাকি কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন। রাশিয়ার সংস্থাটি কথা দিয়েছে তারা দ্রুত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে। বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন রাশিয়ার সহায়তায় এই বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে পরমাণু কেন্দ্রটি শিলান্যাস করেছিলেন। প্রকল্পটি তৈরির কাজ শুরুর পর তা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগ আছে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, ব্রিটিশ নাগরিক ও সে দেশের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী এবং হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় মস্কোয় চুক্তি সম্পাদনের সময় নানাভাবে প্রভাব খাটিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আদালতে মামলা করে তদন্ত চালাচ্ছে। অভিযুক্তের তালিকায় শেখ হাসিনা এবং শেখ রেহানার নামও রয়েছে। বলা হচ্ছে ওই প্রকল্পের বরাত দেওয়া নিয়ে কয়েক হাজার কোটি টাকা সুবিধা নিয়েছেন হাসিনা ও তার পরিবার। গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি। জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ১৬ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভাগীয় গণসমাবেশ করার পর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় জোটের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অস্বীকার করেছে এবং প্রায় ৭০% মানুষের মতামত উপেক্ষা করেছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে মানুষ সরকার বা রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকার সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, গণভোটের জনরায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এ অবস্থায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে। জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের একচেটিয়া দলীয়করণ ও স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের প্রতিবাদে জনমত গঠন এবং রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিএনপি এমপি রাজাকারের বাচ্চা বলতেই অচল বাংলাদেশ সংসদ, যে কথা বলায় গণক্ষোভে গদি হারান হাসিনা।
জামায়াতে ইসলামীকে নিশানা করতে গিয়ে রাজাকার আল-বদর শব্দ ব্যবহার করায় মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ সংসদ। মিনিট দশেকের জন্য সভা অচল হয়ে থাকে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সরকার ও বিরোধী দলের সাংসদদের অনুনয় বিনয় করে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, সদস্যদের কর্মকাণ্ডে শিশুরাও লজ্জা পাবে। যারা অলরেডি দাদা পিতামহ অর্থে হয়ে গিয়েছেন তাদের নাতিরা হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে। তারা কি ভাববে এই আচরণ দেখে? তবে সংসদের কার্যবিবরণী থেকে বিতর্কিত শব্দগুলি বাদ দেননি। বিতর্কের সূত্রপাত বিএনপির এমপি ফজলুর রহমানের ভাষণকে কেন্দ্র করে। তিনি নিজে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। জামায়াতে ইসলামীকে নিশানা করে তিনি দলের আমির শাফিকুর রহমান সম্পর্কে বলেন, জামাত নেতা দাবি করেছেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান। যদি তাই হয়ে থাকে তাহলে তার পরিবার দুটি অপরাধ করেছে। মুক্তিযোদ্ধারা কখনো জামায়াত ইসলামী দল করতে পারে না, কারণ তারা স্বাধীন বাংলাদেশ চায়নি, পাকিস্তানের অধীনেই থাকতে চেয়েছিল। তাছাড়া শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। ওই বিএনপি নেতা আরও বলেন, রাজাকারের বাচ্চা আল-বদরের বাচ্চাদের বলতে চাই, মুক্তিযুদ্ধ আলবাত হয়েছে, ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার আছে ততদিন মুক্তিযোদ্ধারাও আছে। বিএনপি সাংসদ রাজাকারের বাচ্চা আল-বদরের বাচ্চা বলতেই সভা উত্তাল হয়ে ওঠে। তাকে বারে বারে বাধা দেওয়া হয়। যদিও বিরোধীদের বাধা উপেক্ষা করে এই প্রবীণ সাংসদ জামায়াতে ইসলামী এবং রাজাকার ও আলবদরবাদীদের তীব্র আক্রমণ শানান নেন। হট্টগোল থামাতে এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আসন থেকে উঠে দাঁড়ান। এরপর দুই শিবিরের প্রবীণ সাংসদেরা পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন। ২০২৪-এ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তেজিত কণ্ঠে রাজাকারের বাচ্চা কথাটি বলে আন্দোলনরত ছাত্রদের তুমুল ক্ষোভের মুখে পড়েছিলেন। মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটা তুলে দেওয়ার দাবি সম্পর্কে বলতে গিয়ে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে? সেদিন রাতেই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে চাকরি ও শিক্ষায় কোটা বিলোপের দাবিতে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ তোলে প্রধানমন্ত্রী তাদের রাজাকারের বাচ্চা বলে অসম্মান করেছেন। প্রতিবাদ রাজপথে আছড়ে পড়ে, যা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের চেহারা নেয় এবং দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ নেত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী ছিল স্বাধীনতার বিরোধী পাকিস্তানপন্থী একটি মিলিশিয়া বাহিনী। তারা অখণ্ড পাকিস্তানের পক্ষ নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। রাজাকারের পাশাপাশি আরও দুটি সংগঠন আল-বাদার এবং আল-শামস পাকিস্তানের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতায় নামে। বাংলাদেশের কিশোরগঞ্জের সাংসদ ফজলুর রহমান ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর থেকেই ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে বাড়তি উদ্যোগ নিয়ে প্রচার শুরু করেছেন। বিএনপিতে থাকলেও তিনি দলের অবস্থানের বিপরীতে গিয়ে প্রকাশ্যেই বলেছেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তাঁরই বার্তা রেডিওতে পাঠ করেছিলেন সেনাকর্তা জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে বিএনপি প্রতিষ্ঠা করেন। দলবিরোধী কাজের জন্য একাধিকবার রোষানলে পড়া এই প্রবীণ নেতা এবারও বিএনপির টিকিটে কিশোরগঞ্জ থেকে বিপুল মার্জিনে বিজয়ী হন। শেখ মুজিবুর রহমানের বার্তা পেয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ফজলুর রহমান দীর্ঘ সময় আওয়ামী লীগে ছিলেন। শেখ হাসিনা সহ ওই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনমালিন্যের কারণে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তবে মুক্তিযুদ্ধ নিয়ে তার অবস্থানে তিনি বরাবর অনড় রয়েছেন। তীব্র জামায়াতে ইসলামী বিরোধী এই নেতা মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, নির্বাচনী প্রচারের সময় জামাত দাবি করেছিল তারা ২/৩ আসনে বিজয়ী হয়ে সরকার গড়বে। ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামী যদি সত্যিই তেমন ফল করত তাহলে আমি বিষ খেতাম। তার সাফ কথা, জামাত কখনো বাংলাদেশে সরকার গড়তে পারবে না, কারণ তারা স্বাধীন বাংলাদেশটাই চায়নি। আওয়ামী লীগ সরকার ফেলতে ইউএসএইডের $২৯ মিলিয়ন প্রকল্প। অর্থ পেয়েছে যারা। বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণ SPL শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-এর $29.9 মিলিয়ন একটি তহবিলের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফাঁস হওয়া নথিপত্রের বরাতে দাবি করা হচ্ছে এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে দৈনিক সমাকাল, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস এবং দ্য হাঙ্গার প্রজেক্টের কাছে পৌঁছেছে।
২০২৪ সালের অগস্টে দাঙ্গায় আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যে এই তহবিলের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নথি অনুযায়ী ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারি ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। শুরুতে এই প্রকল্পের বাজেট $1.8 মিলিয়ন থাকলেও ২০২২ সালের জানুয়ারিতে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয় এবং একই সঙ্গে বরাদ্দ প্রায় ১৫৫৫% বৃদ্ধি করে $২৯.৯ মিলিয়ন উন্নীত করা হয়। এই প্রকল্পের অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারাল সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় এই তহবিলের অর্থ প্রধানত ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যয় করার পরিকল্পনা ছিল। দৈনিক সমাকাল। হামিম গ্রুপের কর্ণধার কে আজাদের মালিকানাধীন এই পত্রিকাটিকে প্রায় $২৯,০০০ প্রদান করা হয়। তরুণ ও নারী নেতৃত্ব নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য এই উপ-অনুদান বরাদ্দ ছিল। মীর শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান বিটনিক মার্কেটিং কমিউনিকেশনসকে প্রায় $১,০২,২০০ দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংঘাত নিরসন বিষয়ে একটি ডিজিটাল জ্ঞান ভাণ্ডার তৈরি করা। ড বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন দ্য হাঙ্গার প্রজেক্ট তহবিলের বড় অংশ পেয়েছে। রাজনৈতিক সহিংসতা নথিভুক্ত করা এবং দলগুলিকে শান্তিপূর্ণ বিকল্পে উৎসাহিত করার জন্য সংস্থাটিকে কয়েক দফায় অর্থ প্রদান করা হয়। নথির তথ্য মতে ৫ মিলিয়ন ও ১.৫ মিলিয়নের পৃথক কিস্তিসহ মোট ২৯.৯ মিলিয়নের মধ্যে প্রায় ২৮ মিলিয়নই বিতরণ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই তহবিলের বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে সিপিএসিতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুদানের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার নামে দেওয়া এই অর্থ মূলত একজন র্যাডিক্যাল বামপন্থী নেতাকে ক্ষমতায় বসাতে ব্যয় হয়েছে। একই সময়ে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ এই রাজনৈতিক অনুদান প্রকল্পটি বাতিল ঘোষণা করে। ফাঁস হওয়া নথিতে আরও দাবি করা হয়েছে যে এই প্রকল্পের পরিকল্পনার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তার গোপন সংশ্লিষ্টতা ছিল, যা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি বদলে দিয়েছিল। এছাড়া ২০২৩ সালে ড মুহাম্মদ ইউনুসের গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোকেও তার পরবর্তী রাজনৈতিক ভূমিকার প্রস্তুতি হিসাবে উল্লেখ করা হয়েছে। কার্ডের পর কার্ড, জনগণকে ধোঁকা দেবার তারেকের নতুন কৌশল। দেশের ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কার্ডের রাজনীতি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার ফলে আকাশচুম্বী মূল্যস্ফীতি, অন্যদিকে সিন্ডিকেট তোষণের মাধ্যমে জ্বালানি ও পরিবহনের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছেন নবনির্বাচিত বিএনপি সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, এসব কার্ড মূলত জনগণের পকেট কাটার পর দেওয়া এক ধরনের সান্ত্বনা পুরস্কার বা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যানুযায়ী গত মার্চ মাসেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ২০,০০০ কোটি টাকা নতুন করে ছাপিয়ে ঋণ নিয়েছে। এই হাই পাওয়ার্ড মানি সরাসরি বাজারে মূল্যস্ফীতি উস্কে দিচ্ছে। ড আশিকুর রহমানের মতে, রাজস্ব আহরণে ব্যর্থ হয়ে সরকার এখন কেন্দ্রীয় ব্যাংকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন দেশীয় মুদ্রার মান কমছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পরপরই ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ধাপে ধাপে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের ও এলপিজির দাম। জ্বালানি তেল, ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় ঠেকেছে। এলপিজি গ্যাস ১২ কেজির সিলিন্ডারের দাম এক মাসেই ৫৯৯ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা করা হয়েছে। পরিবহন ভাড়া
তেলের দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যেই বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অথচ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়ার যে তোড়জোড় চলছে, তাকে সমালোচকরা বিএনপির লুটপাটের নতুন প্রজেক্ট বা ভিক্ষার থালা হিসেবে অভিহিত করেছেন। জনগণ যখন চড়া মূল্যে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে, তখন সরকার একের পর এক কার্ড ঘোষণা করে চমক দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে বেশ কিছু কার্ড ভিত্তিক কর্মসূচির উদ্বোধন ও ঘোষণা দিয়েছেন। এগুলো হল ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, যখন মুদ্রাস্ফীতি ১১.৬৬% পৌঁছেছে এবং চাল, ডাল, তেলের দাম মানুষের নাগালের বাইরে, তখন মাসে ২,০০০ টাকা ভাতার কার্ড দেওয়া মূলত শুভঙ্করের ফাঁকি। চারদিকে লুটপাটের উৎসব চালিয়ে এই নামমাত্র ভাতাকে তারা জনগণকে ধোঁকা দেওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন। একদিকে সিন্ডিকেটকে সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে কার্ডের মাধ্যমে যৎসামান্য দান খয়রাত করে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে চাইছে বিএনপি। জ্বালানি সংকটে দেশের ৪টি বড় সরকারি সার কারখানা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কবলে পড়ে গার্মেন্টস খাতের উৎপাদন এখন তলানিতে। বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় থমকে গেছে উচ্চশিক্ষা। নির্বাচন পরবর্তী প্রথম মাসেই সরকারের এমন অদূরদর্শী ও লুটপাটের মনোভাব দেশটিকে এক দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের প্রতিবেদনেও উল্লেখ করেছে যে, অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিএনপি সরকার চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেয়ে কার্ড প্রদর্শনীর মাধ্যমেই জনগণকে সান্ত্বনা দিতে বেশি আগ্রহী নীতিনির্ধারকরা। রাতে আওয়ামী লীগের মশাল মিছিল ও বিএনপি নেতাদের বাড়িতে হামলার অভিযোগ। রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় রাতে মশাল মিছিলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এর একাংশ নেতাকর্মী মিছিল বের করার পর কিছু জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে কয়েকটি এলাকায় মশাল হাতে মিছিল করতে দেখা যায় একদল কর্মীকে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন। এরপর কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে জড়ো হওয়ার খবর পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী কয়েকটি স্থানে ইট পাটকেল নিক্ষেপ, দরজা জানালায় আঘাত এবং আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এটি পরিকল্পিত হামলা। তবে অভিযুক্ত পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। যেখানেই উত্তেজনা বা সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে, সেখানেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয় এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তারা বলছেন, অভিযোগ সত্য হলে তা গুরুতর এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। তারা সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর জোর দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর মশাল মিছিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাদের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। এখন তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।